আজকে দারুণ ইন্টারেস্টিং ভিডিওটার মধ্যে প্রচুর ইনফরমেশন নিয়ে রয়েছি। ইনফরমেশনগুলো কি ব্যাপার সেগুলো নিয়ে বলার আজ রয়েছে। এফপিআই পোর্টফোলিও, ফরেন পোর্টফোলিও ইনভেস্টার যারা, তারা প্রচুর ইনভেস্ট করছে। লাস্ট উইকেও আমরা দেখতে পারলাম এনএসডিএল ডেটা অনুযায়ী প্রায় 16,881.3 ক্রোড়স শুধুমাত্র মানে 9th সেপ্টেম্বর থেকে 13 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু, অর্থাৎ সেকেন্ড উইকে ইনভেস্ট করেছে। মানে কি পরিমাণ ইনভেস্টমেন্ট এবং কোথায় ইনভেস্ট করেছে সেটা আরেকটা গুরুত্বপূর্ণ, সেটা তোমরা নিশ্চয়ই জানো। আমি যে কোম্পানিটার কথা বলছিলাম ইন্টেলিজেন্স ক্যাপিটাল, আগের পরশুদিন যে কথা বলছিলাম, সেখানে মিস্টার অভিষেক বাসু মল্লিক, তো ওনার যে বক্তব্য, ওনার সঙ্গে যে কনফারেন্স হয় সেখানে উনি যে বক্তব্য রাখে, প্লাস ওনার মতো এবং আরও যারা সারা দেশে রয়েছে বড় বড় অ্যানালিস্ট যারা, তাদের বক্তব্য অনুযায়ী সেটাকে ওরা বলছে সেটা হচ্ছে সেক্টর রোটেশন। ওনাকে যে প্রশ্নগুলো করা হয়েছিল, যদি আমি সংক্ষেপে বলি, তোমার ডিটেলস ভিডিওটা দেখে নিও সেখানে। তার মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। প্রথম একটা প্রশ্ন ছিল এর মধ্যে, সেটা হচ্ছে কি স্টক মার্কেট কি ওভারভ্যালুড। তার উত্তরে সে বলেছিল না, ওভারভ্যালুড নয়, বিকজ অফ সেক্টর রোটেশন ইজ এ ভেরি হেলদি কারেকশন প্রসেস। এই সেক্টর রোটেশন, কিছু সেক্টর আপ কিছু সেক্টর ডাউন, যেরকম ডিফেন্স, রেলওয়ে, এগুলো সেক্টর রোটেশন হচ্ছে আপ হয়ে যাচ্ছে এবং কিছু সেক্টর ডাউন হয়ে গেছে। এখন আবার এইগুলো ডাউন হচ্ছে, কিছু সেক্টর আপ হচ্ছে, ফলে এটা একটা হেলদি কারেকশন তৈরি করছে। সেকেন্ড ওয়ান উনি বলেছে আইপিও গুলো আসছে, এগুলো মানে বাজার থেকে লিকুইডিটিকে পুরো শুষে নিচ্ছে, ফলে আলটিমেটলি বাজারটাকে কখনোই ওভারভ্যালু জায়গায় রাখছে না। যদি তুমি দেখে নাও 2017 সালের পর থেকে যে সমস্ত ডেটাগুলো, সেখানে কখনো পি কিন্তু 24-26-এর বেশি উঠছে না। লাস্ট মান্থের ডেটাও তুমি দেখো, পিটা দেখে নেবে 26.42 কাছাকাছি রয়েছে। মানে এটাকেই আমাদের বলবো জাস্ট, মানে কারণ 22, 24, 26 এর মধ্যে ওঠাপড়া করছে বছর বছর, সুতরাং এগুলো ওভারভ্যালুর জায়গায় নয়। আসা যাক যে জায়গাটা স্মল ক্যাপ ক্ষেত্রে, মাইক্রো ক্যাপের ক্ষেত্রে, সেখানে একটা আলাদা গল্প। হাজার হাজার পার্সেন্ট রিটার্ন যেসব কোম্পানিগুলো দিয়ে ফেলেছে, সেগুলো থেকে তুমি এক্সপেক্ট করতেই পারো যে কিছু চেঞ্জেস। এটাকে বলা যেতে পারে কারেকশন, নট ক্র্যাশ অর এনি বাবল। আসা যাক যে পয়েন্টের দিকে উনি এই যে সেক্টর রোটেশন কথাগুলো উনি বলেছিলেন, সেখানে তোমাদের মনে আছে জানি না, সেখানে উনি সেক্টর রোটেশনে বেশ কিছু সেক্টরকে বলেছিল, সেই সব সেক্টরগুলো নিয়ে কথা বলবো। এখন এই সিচুয়েশনে শুরু করার আগে আমি সবাই স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টরের পক্ষ থেকে। তোমরা নতুন যারা, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে। যদি বেল আইকনটা প্রেস না করো, তাহলে কি হবে, ইনফরমেশনগুলো, প্রতিদিনকার আপডেটগুলো তোমার কাছে পৌঁছবে না। আসা যাক সেকেন্ড সেই জায়গাটা, যারা আমার পুরনো সাবস্ক্রাইবার, যারা পুরনো বন্ধু আত্মীয় তোমরা সব রয়েছো, তাদের এত সুন্দর মোটিভেটেড কমেন্ট, মানে আগের দিন যখন টায়ার্ডে বাড়ি ফিরলাম এবং সেখানে যখন তোমাদের এত সুন্দর সুন্দর মোটিভেটেড কমেন্টগুলো পেলাম, যেমন সুমন ভাই, আরও যারা রয়েছে, জাস্ট আনবিলিভেবল। এটা একটা বিরাট বড় জায়গা তৈরি করেছে। ভালো লাগছে যে ভিডিওগুলো সকলের পছন্দ লাগছে। এর পরের দিন একজনের বায়োডাটা পোর্টফোলিও অ্যানালিসিস করবো, তিনি ইন্ডিয়ান আর্মিতে কাজ করে, ভদ্রলোক সৌমেন ঘোষ। বহু দূরে থাকে এবং লে লাদাখে তাকে পোস্টিং দিয়েছে। এত উৎসাহী আমার ভিডিও দেখার জন্য, সে 15 মিনিটের আধ ঘন্টা রাস্তা ওপরে ওঠে, কারণ ওখানে টাওয়ার নেই। আধ ঘন্টা রাস্তা ওপরে উঠে সেখান থেকে 10 মিনিটের ভিডিওটা শোনে এবং ফিরে আসে। আনবিলিভেবল, মানে এই ধরনেরগুলো, এই মোটিভেশন, মানে আমি নিজে যে এতটা যে সত্যি তোমাদের কাছে পৌঁছতে পেরেছি, এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। প্রথম ঘটনা, তাকে ছাড়া তো সম্ভব নয় কিছু। আর দ্বিতীয়ত তোমাদের ধন্যবাদ জানাবো। আসা যাক ইম্পর্টেন্ট পয়েন্টগুলোর দিকে। সেটা হচ্ছে ফার্স্ট ওয়ান হচ্ছে এমন সিচুয়েশন, যে কোম্পানিটার কথা বলবো, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজের কোম্পানিটা এগোচ্ছে। কোম্পানির নাম হচ্ছে অ্যাম্বার এন্টারপ্রাইজ। অ্যাম্বার এন্টারপ্রাইজ কালকে দেখলাম বড় জাম্প করেছে, মার্কেট ক্যাপ মোটামুটি 17,000 কোটি রয়েছে। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আস্তে আস্তে ইম্প্রুভ করছে, তো সেই কারণের জন্য কিন্তু আমরা দেখবো ভবিষ্যতে ইম্প্রুভমেন্ট হবে। তো ভালো বড় বড় যেসব ব্রোকাররা, যেমন জেফারি কিন্তু একে টার্গেট দিয়ে রেখেছে, বড় বড় টার্গেট। মানে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ ন্যাচারালি এসি রিলেটেড কাজকর্ম, রুম এসি, এগুলোর উপর কাজ করে এবং বড় ডিমান্ড পেয়েছে। তোমরা জানো টিটাগড়, আগে বলেছিলাম, টিটাগড় রেলের যে সমস্ত বুলেট ট্রেনগুলো, যে সমস্ত এসিগুলো কিন্তু এদের হাতে দেওয়া হচ্ছে, ফলে এটা একটা বড় জায়গা। সেকেন্ড ওয়ান হচ্ছে, যেটা হচ্ছে যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি হতে পারে কিনা এরকম একটা জায়গা। যুদ্ধকালীন বলতে এখানকার ব্যাপার বলছি না, ইসরায়েলের কথা বলছি। ইসরায়েল এবং এদিকে হিজবুল্লাহর একটা ডাইরেক্ট এক ধরনের ট্রাসেল তৈরি হচ্ছে। চায়না কিন্তু যে কলস করেছে তাদের নিজস্ব সিটিজেনকে, বলেছে ইমিডিয়েট চলে আসুক। এরকম সিচুয়েশন হয়ে গেল পার্টগুলো। এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং জায়গা, সেখানে হচ্ছে এফপিআই, ফরেন পোর্টফোলিও ইনভেস্টর। কারা এরা হচ্ছে খুব বড় মাপের ইনভেস্টর, যারা কিনা ইনভেস্ট করে সারা বিশ্বের মধ্যে রয়েছে। তারা বড় টাকার পরিমাণ, যেখানে মানে কোটিটা খুব ছোট ব্যাপার হয়েছে, মানে মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স ডলার তারা ইনভেস্ট করে। তারা ইনভেস্ট করে এমন সব স্টকের মধ্যে, যে স্টকগুলো
কনস্ট্যান্টলি, মানে একটা বড় টাইম জুড়ে এইসব স্টকগুলো কিন্তু থাকবে, এবং সেই স্টকগুলো তাদেরকে একটা লং রান, মানে যেরকম আমাদের এইসব মানে ছোটো ছোটো ট্রেডারদের মতো না, যারা আজকে নিলাম কালকে বেচলাম, কালকে একটু কমলো কালকে পরশু গেল, তারা লং রান রেখে দেয়। মানে আমার কাছে যে সমস্ত বড় বড় ক্লায়েন্টরা আছে, যে সব বাজারি ক্লায়েন্ট রয়েছে বা ছোট ক্লায়েন্ট রয়েছে, অতি ছোট, তাদের নিয়ে বলা, তারাও যেরকম কাজ করছে, বা তোমরা যারা রয়েছে 10 বছর 15 বছর, এরাও তাই। অ্যাটলিস্ট এরা 2-3 বছর 5 বছর এরা একটা রেঞ্জে রেখে দেয়। তারা কিন্তু প্রচুরভাবে ইন্ডিয়াতে ঢুকছে, এবং এদের ইনভেস্টমেন্ট হচ্ছে লং রান, সেটা সবচেয়ে বড় কথা। আজ নিয়ে কাল ছেড়ে দিলাম তা না। এদের পরিমাণ যেটা 16,883.3 কোটি, এটা কিন্তু আমার বানানো কথা না, নয়। এনএসডিএল রয়েছে, এনএসডিএল তুমি জানো সারা ভারতের সবচেয়ে বড় নাম মান্যতা পাওয়া কোম্পানি, যারা এই টোটাল যে সিকিউরিটিগুলো যারা নিয়ে ডিপোজিটরি রাখে, এরা ডিপোজিটরি বলে, তাদের ডেটা বলছে 9 সেপ্টেম্বর থেকে 13 সেপ্টেম্বর, অর্থাৎ সেকেন্ড উইক অফ সেপ্টেম্বরে শুধু এই 7 দিনের মধ্যে 13,000 কোটি, মানে 14,000 কোটি টাকা কিন্তু ইনভেস্ট করেছে। কোথায় করেছে? যে কথাটা আমি বলছিলাম, সেক্টর রোটেশন হচ্ছে, সেই সেক্টরগুলোর মধ্যে কিন্তু এরা ইনভেস্ট করা শুরু করে দিয়েছে। এবং ইনভেস্ট করছে মানে আজ করলো কাল বিক্রি করলো, বারবার বলছে, এটা কিন্তু নয়। ফার্মা সেক্টর, টেকনোলজি, ইনফ্রাস্ট্রাকচার, ফাইন্যান্স এবং ম্যানুফ্যাকচারিং, এই 5টা জায়গায় এরা কিন্তু রীতিমতোভাবে ইনভেস্ট করে চলেছে। প্রশ্ন আসছে এবারে, তাহলে আমরা কি করব? আমরা ওদের পথ যে অনুসরণ করব, না নিজের মতো চিন্তা ভাবনা করে নিজের যেখানে পারি সেখানে করব, অথবা যেসব জায়গায় আমি ইনভেস্ট অলরেডি করে রেখেছি, রেল, ডিফেন্স এটসেট্রা, সেগুলো সব তুলে দিয়ে বেচে বুঝে প্রফিট বুক করে এখানে চলে আসবো? প্রশ্ন আসে, তখন উত্তরটা যেটা আসে, প্রথম উত্তর হচ্ছে, যেখানে যে ইনভেস্ট করেছো তাকে 1টি টাকা তোলার দরকার নেই। সেক্টর রোটেশন কথার অর্থ হচ্ছে, আজকে রেল বা ডিফেন্স যদি ডাউন হয়ও, আগামী 6 মাস 1 বছর পরে আবার ওটা উঠবে। এটাকেই বলা হয় হেলদি সেক্টর রোটেশনাল প্রসেস। তো আবার সেটা উঠে আসবে, তখন তোমার তো বিক্রি করার ব্যাপার নেই। কিন্তু যাদের কাছে এক্সট্রা মানি রয়েছে, যারা ভাবছো এই মুহূর্তে আমি ইনভেস্ট করতে পারবো, বা এখন ইনভেস্ট করবো, আর 2 বছর 5 বছর 10 বছর পরে একটা ভালো ওয়েলথ নিয়ে আমার রিটায়ারমেন্ট টাইম, আমার এডুকেশন, ছেলের এডুকেশন, মেয়ের এডুকেশন, কিংবা ম্যারেজ, কিংবা আমি একটা জাস্ট ওয়ার্ল্ড ট্যুরে যাব, এই ধরনের একটা টাকার দরকার, তাদের জন্য কিন্তু ভীষণভাবে প্রয়োজন পড়ছে এই জায়গাটা। যে স্টকগুলো নিয়ে কথা বলতে চলেছি, প্রথম যে স্টকটার কথা বলবো সেটা কিন্তু আমি বলতে চলেছি, সেটা হচ্ছে এর মধ্যে টেকনোলজিতে কেন আগে জোর দিচ্ছি, কারণ এখানে সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু ইনভেস্টেড হচ্ছে। টেকনোলজি মানে শুধু একদিকে আইটি সেক্টরের একটা পার্ট, মানে সাবসেট অফ আইটি সেক্টর, অর টেকনোলজি ইজ আইটি পার্ট অফ আইটি সেক্টর। তো আমি যদি টেকনোলজিকে মেইন জায়গা ধরে নিই, টেকনোলজি বলতে কি বলবো? সেমিকন্ডাক্টর টেকনোলজি বলবো। টেকনোলজি বলতে কি বলবো? ক্লাউড কম্পিউটিং টেকনোলজি, যেটা হার্ডওয়্যার এবং সফটওয়্যার রিলেটেড কাজ করছে। টেকনোলজি বলতে কি বলবো? আমি এমন ধরনের সফটওয়্যার যেগুলো কাজগুলো করছে, হার্ডওয়্যারকে মুভ করছে, হার্ডওয়্যারের পার্টগুলো করছে, অর্থাৎ হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটো মিলিয়ে কিন্তু একটা কম্বিনেশন তৈরি হয়। এবারে হার্ডওয়্যার নিজে সবকিছু কাজ করতে পারে না। জাস্ট ফর এক্সাম্পল, খুব সিম্পল বলছি, ধরো একটা প্রিন্টারকে তুমি প্রিন্ট করাবে, তুমি কি করলে? ল্যাপটপ হোক, কম্পিউটার হোক, বা তোমার মোবাইল থেকে হোক, ইনস্ট্রাকশন দিলে প্রিন্ট করো অমুক থেকে অমুক পেজ, অমুক পেজের ওই পার্টটা, বা টোটাল পেজটা, বা 4 পাতা পেজ, বা 5টা কপি বের করো একটা জায়গা থেকে। এই যে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছ, এইগুলো তো মেশিন নিজে বুঝছে না। তুমি প্রিন্টারে বলছো ইনস্ট্রাকশন কোড কম্পিউটার লিখে প্রেস করে দিলে, জাস্ট শুধু বলে দিলে যে অমুক পেজ অমুক জায়গা, বা এই পেজটা বা 5 কপি এই পেজ প্রিন্ট করে দাও। জাস্ট তুমি বাইরে থেকে কিছু বুঝলে না, জাস্ট প্রিন্ট অপশন ক্লিক করে দিলে। ইন্টারনালি সেগুলো কোডে কনভার্ট হলো, মানে ন্যানো সেকেন্ডের মধ্যে। সেই টোটাল কোডের যে তৈরি হলো, একে বলে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। মেশিন যেটা বুঝতে পারে, তো মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ যখন তৈরি করলে, সেই ইনস্ট্রাকশন কোডটা অটোমেটিক্যাল, তোমায় কিছু করতে হচ্ছে না, সেই কাজটা করছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের মধ্যে যেখানে বলা হয় কার্নেল বা কোর লেভেল, সে সেখানে ইনস্ট্রাকশন দিচ্ছে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী হার্ডওয়্যার লেভেল কাজ করছে। এই যে হার্ডওয়্যার লেভেলকে ইনস্ট্রাকশনটা বুঝিয়ে দিচ্ছে, সেই যে কোডটা যেটা কিনা কম্পাইলিং করছে, ইনস্ট্রাকশন কোড বা মেশিন লেভেল কোডে জেনারেট করছে, মেশিন লেভেল কোডটা ইন্টারপ্রিট করছে থ্রু পোর্ট, এবং সেই পোর্টগুলোর মধ্যে প্রিন্টার পোর্ট চলে যাচ্ছে, থ্রু প্রিন্টার পোর্ট ইনস্ট্রাকশন আসছে, সেখানে যে মেমোরি লেভেল থাকছে, সেই মেমোরি যেটা প্রিন্টারের মধ্যে, সে সেইগুলোকে অ্যাকসেপ্ট করছে, কত কপি প্রিন্ট করতে হবে, কোন জায়গাতে কোন জায়গা প্রিন্ট করতে হবে, কি ফন্টে প্রিন্ট করতে হবে, এই টোটাল ইনস্ট্রাকশনটা পাওয়ার সঙ্গে সঙ্গে সে প্রিন্ট করা শুরু করে দিল। সেম থিং এই টেকনোলজির ক্ষেত্রে আমি যে কথাটা বলতে চাইছি, এখানে হার্ডওয়্যার থাকছে, সফটওয়্যার থাকছে। পার্টিকুলার জায়গায় গিয়ে কোনো একটা মেশিন গিয়ে কোনো একটা ওয়্যারফেয়ার, কোনো একটা ইনস্ট্রুমেন্ট, কোনো একটা ওয়েপন একটা অ্যাটাক করবে কোনো একটা পার্টিকুলার জায়গায়। এখানে বসে পার্টিকুলার সফটওয়্যারকে ইনস্ট্রাকশন দিচ্ছে,
সেই ইনস্ট্রাকশন অনুযায়ী দূর জায়গায় বসে রয়েছে, অনেক দূরে, এক একজন অনেক দূরে বসে রয়েছে, শুধু মেশিন, যেখানে কোনো মানুষ নেই। সেই মেশিনে ইনস্ট্রাকশনগুলো চলে এলো ওয়্যারলেসের মারফত, ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করে গেল। তো এই ধরনের কাজকর্ম কারা করে? শুধু এই বলে কেন, যেখানে ক্লাউড কম্পিউটিং হচ্ছে, তুমি মোবাইলে ইনস্ট্রাকশন দিচ্ছ, মোবাইলে কোনো কথা বলছো, কোনো অ্যাডভার্টাইজমেন্টগুলো হচ্ছে, এই যে কাজগুলো, টেকনোলজি বিরাট বড় জায়গা নিয়ে রয়েছে বন্ধু। টেকনোলজি নিয়ে এই মুহূর্তে আমি ছোট করে এক্সাম্পল দিই, ইন্ডিয়ান টেকনোলজি সেন্টার 350 বিলিয়ন ডলারে কিন্তু রেভিনিউ আসতে চলেছে 2030 সালের মধ্যে। সুতরাং খুব শর্টে কথা, এটা বিশাল বিস্তৃতি থেকে খুব শর্টে বললাম। এবার আসছি জায়গাটা, সেটা হচ্ছে টেকনোলজি দুরকম হয়, একটা সার্ভিস লেভেল আর একটাকে আমরা বলবো হার্ডওয়্যার লেভেল। সার্ভিস লেভেল তো আমরা জানি, যেরকম আমরা বিভিন্ন আইটি কোম্পানিগুলো শুনে নিয়েছি। আইটির মধ্যে ভাগ হয়ে গেছে সায়েন্ট, ডিএলএম, টাটা টেকনোলজিস, কেপিআই টেকনোলজি, হার্ডওয়্যার সফটওয়্যারকে অ্যামালগামেট করছে, মেল বন্ধন তৈরি করছে, এই কাজগুলো করছে। ডেটা সেন্টার, তারপরে হচ্ছে তোমার যেখানে স্টোরেজ সিস্টেম, স্টোরেজের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রেখে সেখান থেকে চেক করছে কোন কোন কোয়ারিগুলো আগে আসে, কোন কোয়ারিগুলো পরে আসে। যে কোয়ারিগুলো আগে আসে, মানে তুমি যে প্রশ্নগুলো খুব বেশি করো সেগুলোকে বাফারে রাখছে, মানে সামনে রাখছে। আর যে প্রশ্নগুলোকে তুমি কম করছো পিছনে রাখছে। তুমি, আমি, আমাদের কোটি কোটি লোক যারা সার্চ করছি গুগল ইঞ্জিনে, সেখানে একটা ইঞ্জিন থাকে, সার্চ ইঞ্জিন, সেই ইঞ্জিন এগুলো সার্চ করে করে নিয়ে আসছে। এটা একটা টেকনোলজি এখানে সফটওয়্যার লেভেলে কাজ করছে, হার্ডওয়্যার লেভেলেও কাজ করছে। স্টোরেজে বিভিন্ন থাকে, এখন এটা বলার জায়গা কম আছে, শুধু এইটা ইন্টারেস্টিং জায়গা তৈরি করছে আমাদের। এই মুহূর্তে যে কোম্পানির কথা বলবো, অ্যাভালন টেকনোলজি এই মুহূর্তে কারেন্ট মার্কেট প্রাইস 566, প্রচুর ওভারভ্যালুড, কারণ সবাই ডিমান্ড রয়েছে এখানে, এফআইআই কিনছে, ডিআইআই কিনছে, সকলে মিলে কিনে চলেছে। এই কোম্পানিটা এই মুহূর্তে বিভিন্নভাবে এই যতগুলো বললাম ডেটা সেন্টার রিলেটেড কাজকর্ম, স্টোরেজ রিলেটেড কাজকর্ম, সব কিছু কিন্তু কোম্পানিটা করে। আরেকটা কোম্পানির কথা আসবো, সে কোম্পানিটা পরে আসছি। ম্যানুফ্যাকচারিং জায়গায় যখন যাবো সেখানেও বলবো, খুব ইন্টারেস্টিং কোম্পানির কথা নিয়ে। চলে আসা যাক সেকেন্ড জায়গাতে, টেকনোলজি বোঝার পরে এবার আমরা চলে আসবো ফার্মা সেক্টর। ফার্মা সেক্টরের জায়গা কি দাঁড়িয়ে আছে? ফার্মা সেক্টরে এই সিচুয়েশনে প্রচুর কোম্পানি রয়েছে। ফার্মা সেক্টরে ইনফ্যাক্ট যেখানে যেখানে ইনভেস্ট করতে চলেছো, কম বেশি ফান্ডামেন্টাল ভালো থাকলে সেটাই যথেষ্ট ভালো। আমি যে কোম্পানিটার কথা বলছি, ম্যানকাইন্ড ফার্মা, লার্জ ক্যাপ কোম্পানি, বিশাল রিটার্ন দেওয়ার কথা না, কিন্তু রিটার্ন দিয়েছে যথেষ্ট ভালো। কোম্পানি 1995 ফার্মাসিউটিক্যাল কোম্পানিটা ইনকর্পোরেট হয়েছে। মার্কেট ক্যাপ 1 লক্ষ কোটির উপর, 1,06,000 কোটি, এবং কারেন্ট মার্কেট প্রাইস 2650। এই রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 24.6, রিটার্ন অন ইকুইটি কত? 19.7। রিটার্ন ইকুইটি কি, ক্যাপিটাল এমপ্লয়েড কি, ডেপ্ট কি, কিভাবে পার্টিকুলার স্টকের ভ্যালুয়েশন চেক করবো, সব কিছু কিন্তু তুমি মেম্বারশিপ নিয়ে দেখতে পারো। সেখানে আমি ডিটেলস বলেছি। প্লাস অনেকে পোর্টফোলিও অ্যানালিসিস করতে চাইছিলে, সময় লাগবে ভাই, প্রচুর সময় লাগবে, অজস্র পোর্টফোলিও অ্যানালিসিস করে দিয়েছে। যারা চাইছো গোল্ড মেম্বারশিপ নিতে পারো, আর সামান্য টোকেন ফিজ একটা নেই পোর্টফোলিও অ্যানালিসিস করতে, সেগুলো সে পরে বক্তব্য। এই মুহূর্তে কোম্পানিটার পি যেটা রয়েছে, ফার্মা সেক্টরে 56 রয়েছে পি, এবং ইন্ডাস্ট্রিজ পি 38। প্রচুর ফিউচার রয়েছে, গ্লোবালি কাজ করছে কোম্পানিটা। ম্যানকাইন্ড ফার্মা কোম্পানিটার নাম বললাম। চলে আসবো তৃতীয় দিকে, থার্ড, ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে কিন্তু দারুণ ইন্টারেস্টিং জায়গা। ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট হবে, এবং এই ইমপ্রুভমেন্টটা কনস্ট্যান্ট আমরা দেখতে পারবো, আরও বেটার থেকে বেটার জায়গায় চলেছে। ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে যে কোম্পানির কথা আমি বলতে পারি সেগুলো হচ্ছে কেবলস এবং ওয়্যারসের উপর কাজ করে। কেবলস ওয়্যারসের উপর যদি কাজ করা কোম্পানির কথা বলি, প্রচুর কোম্পানি রয়েছে। এই মুহূর্তে যে কোম্পানিটা পজিটিভিটি জায়গা দেখতে পাচ্ছি, এবং ডিআইআইও কিনছে, এফপিআই এরা কিনে চলেছে, যেটা আমি বলছিলাম, শুরু করেছিলাম আগে। তো এই কোম্পানি যদি বলি, সেটা হচ্ছে ডাইনামিক কেবল একদিনে 10% উপর জাম্প করেছে। শুধু আজ বলে না, এর আগে বহুবার আমি এই কেবল কোম্পানির কথা বলেছি। এই কোম্পানির ডিআইআই পজিটিভ রয়েছে, কিনছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর বা এফপিআই এরাও কিনেছে, এবং ডিআইআই 2.34% এবং এফআইআই 0.39%, এরা কিন্তু কিনে চলেছে। কোম্পানিটা যে কাজকর্ম রয়েছে ইনফ্রাস্ট্রাকচারে, যেখানে যত ইমপ্রুভমেন্ট হবে, যেরকম তুমি মনে করো নাও কোনো রেলওয়ে সেক্টরের সেখানে ওয়্যারিং ব্যবস্থা হচ্ছে, সেখানে কোম্পানিটা তো ডাক পড়বে। মেট্রো রেলে ইমপ্রুভমেন্ট হবে, সেখানে ডাক পড়বে। যেখানে বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, সেসব জায়গায় কোম্পানি ডাক পড়বে। যেখানে যে সমস্ত জায়গায় ওয়্যারিং সিস্টেম তৈরি হবে, প্রথম ডাক পড়ছে ডাইনামিক কেবলসের। ডাইনামিক কেবলস কিন্তু রিটার্ন খারাপ দেয়নি, ভালো রিটার্ন দিয়েছে। আমি যে কোম্পানির কথা সেকেন্ড ওয়ান বলবো, যে কোম্পানিটা কিন্তু আগেও বলেছি, কোম্পানির পি এই সিচুয়েশনে যথেষ্ট ভালো রয়েছে, কিন্তু এর থেকেও ওই কোম্পানির ক্ষেত্রে আমি বলবো কোম্পানিটা যথেষ্ট ভালো রয়েছে। কোম্পানিটার নাম হচ্ছে ডিপি ওয়্যারস। আমি এই কোম্পানিটা আগেও বহুবার বলেছি, আজও বলেছি, কোম্পানি কিন্তু রিটার্ন এখন দেয়নি। কিন্তু রিটার্ন দেয়নি মানে সব খারাপ তা নয়।
আমাদের সেলস গ্রোথ দেখতে পাচ্ছি কমে গেছে, অপারেটিং প্রফিট মার্জিন কমে গেছে, একদম ঠিক, কিন্তু ফিউচার যেটা রয়েছে সেটা কিন্তু এখনো কমেনি। কোম্পানির কিন্তু পজিটিভিটি ভবিষ্যতে দেখবো এবং আগামী দিনে ভালো কাজ করবে। যারা টেক ইনফ্রাস্ট্রাকচারের কথা বোঝা গেল, ব্রিজ তৈরি হচ্ছে, রেলওয়ে ব্রিজ তৈরি হচ্ছে, নর্মাল ব্রিজ তৈরি হচ্ছে, কোনো হাইওয়ে তৈরি হচ্ছে, যেসব জায়গায় কেবলস লাগছে সব জায়গায় কিন্তু ডাইনামিক কেবলসের প্রয়োজন পড়ে যাচ্ছে। তাহলে এটা মোটামুটি বোঝা গেল। তো আসা যাক ফাইন্যান্স দিকে। ফাইন্যান্সকে কিন্তু অবহেলা করা যাবে না, ফাইন্যান্সকে নিয়ে কিন্তু আমাদের কাজ কারবার, ফাইন্যান্সকে কিন্তু অবহেলা করলে মুশকিল আছে। তো আমি যে কোম্পানির কথা বলবো এখন এই মুহূর্তে, কোম্পানিটা খুব ইন্টারেস্টিং কোম্পানি। কোম্পানির নাম কি? অনেকগুলো ফাইন্যান্সের ব্যাংক কথা রয়েছে। আমি যে কথাটা বলছি উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাংক। কেন হঠাৎ উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাংকে আমি বলতে চলেছি তার একটা এক্সাম্পল দিই, কারণ বলতে চাইছি। কারণ হচ্ছে সবচেয়ে বড় ইন্টারেস্টিং সেটা কিন্তু হচ্ছে এদের কাসাটা খুব সুন্দর জায়গায় রয়েছে। কাসা কথার অর্থ কি রয়েছে, CRAR কথার অর্থ কি রয়েছে, এনপিএ কথার অর্থ কি রয়েছে, কখন একটা এনপিএ হচ্ছে, গ্রস এনপিএ, নেট এনপিএ ডিফারেন্স কি, NIM কি, সব কিন্তু এই মেম্বারশিপে দেখতে পারো। কারণ এখানে বলতে গেলে রাত ভোর হয়ে যাবে, তো এখন সে বলার সময় নেই। শুধু যেটুকু বলা দরকার, নিম ভালো জায়গায় রয়েছে। নিমের পার্সেন্টেজ তুমি দেখো এই মুহূর্তে দেখবে 9.4% নিম। নিম হচ্ছে কি ব্যাপার পরে বলবো, সেগুলো বলা আছে, এখন বলতে গেলে অনেক সময় লেগে যাবে। CRAR হচ্ছে যেরকমভাবে মানুষের শরীর রক্তটা যেরকমভাবে প্রয়োজনীয়, ব্লাডটার প্রয়োজন পড়ে, ঠিক সেরকমভাবে একটা ব্যাংকের বা NBFC CRAR দিয়ে বোঝা যায় কিভাবে তার ক্যাপিটালটা কতটা অ্যাডিকুয়েট রয়েছে, তার রেসপেক্টে তার রিস্ক ওয়েটেড অ্যাভারেজ ভ্যালু কি রয়েছে। যদি এই মুহূর্তে রিস্ক ক্যাপাবিলিটির সঙ্গে আমাদের ক্যাপিটালটা যদি সঙ্গতিপূর্ণ না হয়, দ্যাট মিনস যাকে বলা হয় মানে একটার সঙ্গে রিলেটেড রয়েছে, মানে ক্যাপিটাল কম থেকে গেলে ক্রারের ক্ষেত্রে প্রবলেম হবে, ক্রার যত প্রবলেম হবে আলটিমেটলি আমাদের ফাইন্যান্স কোম্পানির মানে যেটাকে বলে ভিতটা নড়বড় শুরু করে দেবে এবং ফলে একটা ইন্ডিকেট তৈরি করবে যে এবার একটু বেরোতে হবে। যে বেসিক্যালি কাজ, মানে উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাংকের কথা আমি বলতে চলেছি। এই ব্যাংকটাকে কেন চুজ করেছি, প্রথম ঘটনা যেটা সেটা হচ্ছে ফান্ডামেন্টালি আমার মনে হচ্ছে খুব সুন্দর জায়গা। ফান্ডামেন্টালি বলতে এর মার্কেট ক্যাপ কম, প্লাস এর এনপিএ কমিয়ে চলেছে, মানে তুমি একটু দেখে না, গ্রস এনপিএ 2.51 থেকে 2.78 আসছে, কিন্তু নেট এনপিএ কিন্তু ডাউন করেছে অনেকটা। এনপিএ কথার অর্থ কি ডিটেলস আমি বলেছি, এখন আর বলার জায়গা নেই এখানে, সেখানে তোমরা মেম্বারশিপ নিয়ে দেখে নিতে পারো। যেটা বক্তব্য সেটা হচ্ছে প্রোমোটার পজিটিভ জায়গা দেখা যাচ্ছে, 69% প্রোমোটার রয়েছে। FII কিনছে, পজিটিভিটি দেখাচ্ছে, DII কিনছে 10.60, পজিটিভিটি দেখাচ্ছে। এইগুলো আমাদেরকে পজিটিভ জায়গা তৈরি করছে। কাসা যেটা 20.50 রয়েছে, কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্টে টোটাল ডিপোজিট, এটা বড় জিনিস। CRAR যেটা আমি বলছিলাম এর পরিমাণ রয়েছে 22.57, মোটামুটি অ্যাজ পার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 10.5 হচ্ছে কমার্শিয়াল ব্যাংক এখানে ধরে রেখে দিয়েছে। আমি এটা ধরে নিলাম 12 গেল, কিন্তু 20-র ওপরে রয়েছে, এটা পজিটিভ জায়গা। কাসা CRAR কি জিনিস আগে বলেছি, এখন এখানে বলবো না। NIM আছে 9.4%, ভালো জায়গা রয়েছে। তো এইগুলো আমাদেরকে পজিটিভিটি তৈরি করছে। কাজ কি কোম্পানিটা কাজ হচ্ছে যে ব্যাকওয়ার্ড যারা রয়েছে উমেন, মহিলা, তাদের ক্ষেত্রে, বা ইকোনমিক্যালি যারা মানে পুয়ার রয়েছে অথচ অ্যাক্টিভ, মানে যাদের ইনকাম জেনারেট করার ক্যাপাবিলিটি রয়েছে, এদেরকে কিন্তু হেল্প করছে। মানে যাকে বলে সেলফ হেল্প গ্রুপ বা এমন ধরনের গ্রুপ, একটা টিম তৈরি করা, সে টিম রিকভারি করছে, টিমের মধ্যে একজনকে লিডার বানানো হয়, যদি কেউ রিকভারি না করতে টাকা না দিতে পারে ওদের কাছ থেকে নেওয়া হয়, এইরকম একটা চ্যানেল তৈরি করা। এর মাধ্যমে প্রচুর লোন দিচ্ছে। শুধু এটা বলে না, ডিপোজিটের পরিমাণ যথেষ্ট ভালো রয়েছে, আগে বলে নিয়েছি, ক্রেডিট কার্ড এরা দিচ্ছে। আরেকটা বড় ব্যাপার সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশনটা ভালো লেভেলে হচ্ছে, মানে আলটিমেটলি এটা ফ্যাট হওয়ার কোনো রিজন নেই। যেটার ব্যাপার সেটা হচ্ছে রিস্কি প্রচণ্ড, একটা জায়গায় আটকানোর ব্যাপার থাকতেই পারে, কিন্তু আলটিমেটলি কোম্পানিটা একটা ব্রড এরিয়া রয়েছে ইমপ্রুভমেন্ট করার। তো আজকে ইন্টারেস্টিং এই সেক্টরগুলো নিয়ে কথা বললাম। দুর্দান্ত ভিডিওটার মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, FPI ভেরি অ্যাক্টিভ হয়ে পড়েছে এবং তারা প্রায় 16-17 হাজার কোটি টাকা করে প্রতি কিছুদিনের মধ্যে ইনভেস্ট করেছে। FPI লক্ষ্য বড় লং রেঞ্জ, ফলে আজ কিনলাম কাল বেচলাম নয়, ফলে এইগুলো সুবিধা করছে। FPI কোথায় করছে? ফার্মা, টেকনোলজি, ইনফ্রা, ফাইন্যান্স এবং ম্যানুফ্যাকচারিং, সব জায়গাতে কিন্তু এরা কাজ করছে। ম্যানুফ্যাকচারিং ব্যাপারটাকে নিয়ে একটু বলা দরকার। ম্যানুফ্যাকচারিং মধ্যে
কি কাজ করে ম্যানুফ্যাকচার ব্যাপারটার মধ্যে শর্টে যদি বলে দিই, ম্যানুফ্যাকচার ইন্ডাস্ট্রিজ আগামী দিনে ভালো আসতে চলেছে। যিনি ওই ভদ্রলোক, যিনি আমাদের ইন্টেলিজেন্স ক্যাপিটালের যিনি কর্ণধার, তো মিস্টার দাস মল্লিক, উনি কিন্তু খুব বাসু মল্লিক সরি, উনি খুব ভালো পয়েন্ট বলেছিলেন। বলছে ম্যানুফ্যাকচার ইন্ডাস্ট্রিকে গভর্নমেন্ট প্রেশার দিচ্ছে, ইম্পর্টেন্সি বাড়ছে, ভবিষ্যৎ অর্থাৎ আগামী 5 থেকে 10 বছর পর্যন্ত সময় লাগতে পারে, ইম্প্রুভমেন্ট হবে। সো ম্যানুফ্যাকচারিং দিকে যে কোম্পানিটার কথা বলবো সেটা কি করছে, ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং। কোম্পানির নাম কি, মাইক ইলেকট্রনিক্স। মাইক ইলেকট্রনিক্স প্রচুর রিস্কি কোম্পানি, প্রতিবার বলছি রিস্কি কোম্পানি। এর কাজকর্ম এলইডি যেটা রয়েছে, সে এলইডি ডিসপ্লে তৈরি করা, এলইডি ডিসপ্লে ম্যানুফ্যাকচার, তার রিপেয়ারিং, এভরিথিং। এলইডি ডিসপ্লে হচ্ছে মোবাইল এলইডি বা এদিক থেকে টিভির ক্ষেত্রে হোক, মনিটরের ক্ষেত্রে হোক, কম্পিউটারের ক্ষেত্রে, এভরিথিং। তো এলইডির উপর স্পেশালাইজড। এছাড়া কি কাজ করে, হাই এন্ড ইলেকট্রনিক প্রিসিশন যে সমস্ত পার্টসগুলো সেগুলো এরা তৈরি করছে। ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশনের উপর ডিফারেন্ট টাইপ অফ পার্টস সেগুলো এরা তৈরি করছে। মার্কেট ক্যাপ স্মল, 3000 কোটি, একেবারে ন্যানো ক্যাপ কোম্পানি। পি হচ্ছে 44.6 আর ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 95.7 এবং কারেন্ট মার্কেট প্রাইস এই মুহূর্তে রয়েছে 104। আর ব্যাপার যেটা, সেই সিচুয়েশনেও কিন্তু ইনক্লুসিভ ভ্যালু দেখলে কিন্তু তাও ওভার ভ্যালুড রয়েছে। তো এই মুহূর্তে আগে আমার যদি ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে, সেখানে ক্ষেত্রে আমরা কি বললাম কথাটা, ডাইনামিক কেবল, সেটা কিন্তু ওভার ভ্যালুড রয়েছে, প্রচুর ওভার ভ্যালুড। আর আমাদের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ ক্ষেত্রে যে কথাটা বললাম সেটা হচ্ছে মাইক। মাইককে কেন বলতে চাইছি, মাইক ইলেকট্রনিক্স, সেই কোম্পানিটা খুব কুইকলি ওদের স্প্রেড করছে, সারা দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে। এদের বিজনেস মডেলটা দুর্দান্ত, এলইডি ডিসপ্লে ম্যানুফ্যাকচারিং এগুলোর উপর কাজ করে, ইলেকট্রনিক্সের কাজকর্ম করছে। ভবিষ্যতে যে দিন আসছে তাতে এরা সুরে সুর মেলাচ্ছে, ফলে আমরা একটা পজিটিভিটি এইসব কোম্পানিগুলো থেকে পাবোই। আসা যাক ফাইনাল জায়গা, সেটা হচ্ছে টোটাল কনক্লুশনের জায়গা, সেটা হচ্ছে 5টা স্টক নিয়ে আমরা আলোচনা করে ফেললাম। স্টকগুলো কি, এফপিআই এর বেশি পছন্দের, এগুলোতে রীতিমতো ইনভেস্ট করছে। শুধু এফপিআই বলে না, বিজনেস মডেলটাকে বোঝো। শুধু এফপিআই ইনভেস্ট করছিল, অন্ধের মতো ঝাঁপিয়ে পড়লাম, নো, নেভার। এই কাজটা ভবিষ্যতে কখনো করবে না। তো হয়ে গেল, এগুলো বোঝা গেল, ভবিষ্যতে আমরা এক্সপেক্ট করব একটা ভালো রিটার্ন আসবে, এই আশা নিয়ে আজ শেষ করছি।